এবারে বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ে আহ্বান জানাবো দিনাজপুর ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী জনাব মুস্তাফিজুর রহমান। মাননীয় মন্ত্রী, আপনার সময় 18 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমার এই আলোচনার শুরুতেই মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব মাননীয় চিফ হুইপ এনেছেন। মাননীয় চিফ হুইপকেই আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু মুজিব, তার পরিবারের সকল সদস্য, মণি ভাই, জনাব আব্দুর রব সেরনিয়াবত সহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর সকল পর্যায়ের যারা 15ই আগস্টে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি 4 জাতীয় নেতাকে, জেলখানায় যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের, যাদের রক্ত ঘামের বিনিময়ে এবং 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি গণতান্ত্রিক আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন আজ পর্যন্ত তাদের। সবথেকে বেশি আজকে যারা 20 দলীয় জোট, বেগম খালেদা জিয়া এবং জামাতের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যারা আজকে তথাকথিত আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে এখন পর্যন্ত যে 33 জন শাহাদত বরণ করেছেন অগ্নিদগ্ধ হয়ে, সেই ভাই বোন এবং আমাদের সন্তান যারা ইহলোক ত্যাগ করেছেন, মৃত্যুবরণ করেছেন করুণভাবে, আমি তাদের স্মরণ করছি। মাননীয় স্পিকার, আজকে আসলেই বক্তৃতা করার মতন অবস্থা আমার নেই। গত 17-18 দিনে বাংলাদেশের যে অবস্থা আমরা লক্ষ্য করেছি, কোনো সুস্থ মানুষ এই অবস্থায় দাঁড়িয়ে সুস্থ চিন্তাভাবনা নিয়ে কোনো কথা বলা, কাজ করার মতো পরিবেশ কিন্তু নেই। এমন একটা অবস্থার জন্ম দেওয়া হয়েছে। রাজনীতির নামে তারা যা করছেন সারা দুনিয়ায় স্তম্ভিত হয়ে গেছে, শুধু বাংলাদেশের আমরা না। গতকালের ঘটনা নিয়ে অনেকে অনেক কথা বললেন, সম্মানীয় নেতৃবর্গ সবাই স্তম্ভিত হয়েছেন। কি হচ্ছে? মানুষ পড়ানো, আমরা তো অনেক হরতাল দেখেছি, আন্দোলন দেখেছি, সংগ্রাম দেখেছি। কোনোদিন আমরা খাবারের দোকানের উপর বোমা পড়তে দেখিনি, কাঁচা বাজারের উপর বোমা পড়তে দেখিনি, বোমা পড়তেই দেখিনি আমরা। রাজপথ প্রকম্পিত হয়েছে আন্দোলনের সংগ্রামে, গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান একবার নয়, 69-এ হয়েছে, পরবর্তীতে 90-তে হয়েছে, আরও বিভিন্ন সময়ে হয়েছে, 96-এ হয়েছে। আজকের মতো অবস্থা কিন্তু আমরা কেউ কখনো দেখিনি। কি মরণপণ যুদ্ধ, সেই যুদ্ধ শুরু করেছেন আমাদের এই বিরোধী দল বিএনপি। অঘোষিত যুদ্ধ, একদিনের জন্য বিরাম দেওয়া যাবে না, বিরামহীনভাবে। তার নিজের সন্তানের মৃত্যুও তাকে বিরাম দেয়নি, বিশ্রাম দেয়নি। অবাক ব্যাপার। আমি কালকের ঘটনা দেখে আমার মনে হলো বঙ্গবন্ধু শাহাদত বরণের মুহূর্তে কোনো একজন সেনা অফিসার যে জিয়াউর রহমানকে খবর দিচ্ছেন, আমি পত্রিকায় পড়েছি বা বইয়ে পড়েছি, উনি সেভ করছিলেন। সেই বার্তাবাহক যে বললেন প্রেসিডেন্ট ইজ ডেড, ওনার উত্তর ছিল সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার, কনস্টিটিউশন ইজ দেয়ার। কিভাবে যিনি এটা বলতে পারেন, তার সহধর্মিনীর গতকালের যে আচরণটা, অবশ্য উনি ঘুমিয়েছিলেন, ইঞ্জেকশন ওনাকে জাগতে দেয়নি, ওনার কোনো দোষ নেই।
কিন্তু একটি দল, যে দলের তিনি নেতা বা নেত্রী, সেই দলের তো অনেক বিশিষ্ট জনরা সেখানে ছিলেন। তাদের আচরণ দেখে তো মনে হলো যে সর্বহারাদের একটা দল বোধ হয়, এদের কোনো কিছুই আর নাই, পুরোপুরি দেউলিয়া। তা না হলে আজকে সারা দুনিয়া দেখলো এবং বাংলাদেশের সব মানুষ দেখলো যে কতটা অসহিষ্ণু হতে পারেন তারা। অথচ তারাই বলেন, বেগম জিয়াকে আমি অনেকবার এই সংসদেই বলতে শুনেছি, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। কোথায় এই বোধ গেল তার? এত মানুষ কাতরাচ্ছে, তিনি তার সন্তানের জন্য তার দলের পক্ষ থেকে, উনি বলেছেন কিনা আমি জানি না, ওনার দলের পক্ষ থেকে বলা হয়েছে সকল মসজিদ মন্দিরে যেন প্রার্থনা করা হয়। এই যে 33 জন মারা গেল, তাদের জন্য একজন প্রশ্ন করেছেন, কালকে এক প্রশ্নকারীকে দেখলাম আমি টেলিভিশনের একটা টক শো চ্যানেলে বোধহয়, সেটা হলো যে ওনাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হলো। যে মায়ের সন্তান কাতরাচ্ছে হাসপাতালে, সে মাকে ঘুম পাড়াবে কে? সে পিতাকে ঘুম পাড়াবে কে? সন্তান হারা ভাইকে ঘুম পাড়াবে কে? সেই প্রশ্ন রেখে গেল একজন প্রশ্নকারী। সেই প্রশ্নের উত্তর হয়তো মিলবে না কখনো। উনি কি চান? উনি চান সমস্ত অর্জনকে ধ্বংস করে দিতে। আজকে ধরুন এই সারা দেশের বাচ্চারা, আমার প্রাইমারির বাচ্চারা, আমি প্রাথমিক শিক্ষামন্ত্রী, বই দিলাম আমরা, সে বই নিয়ে বাচ্চারা স্কুলে যাবে। একবারও কি উনি ভাবেন? হ্যাঁ, গ্রামেগঞ্জের কোনো স্কুল আমার বন্ধ নাই, সেই স্কুল চলছে, কিন্তু শহরাঞ্চলের বাচ্চারা, তারা তো আতঙ্কে আছে, কারণ তার সূর্য সন্তানরা তো বোমা নিয়ে দাঁড়িয়ে আছে, পেট্রোল বোমা নিয়ে। বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় তারা মারতেছে। বড় বড় শহর যেখানে চোরাগোপ্তে হামলা, রাজপথে তার সৈন্যরা নাই, রাজপথে তার কোনো সৈনিক নাই, তার কোনো নেতা নেই। তার দলের নেতারা যখন টক শোতে যায়, তাদের চেহারা দেখলে আমার মনে হয়, প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনাদের চেহারা দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হয় না আপনারা আন্দোলনে আছেন। টোকাইদের হাতে দিয়ে দিয়েছেন ওনারা গোলা বারুদ। কোন গাড়ি ধ্বংস করলে কত দেবেন, সবজির গাড়িতে মারলে কত দেবেন, গরুর ট্রাকে মারলে কত দেবেন, কয়লার গাড়িতে মারলে কত দেবেন, ধানের গাড়িতে মারলে কত দেবেন, মানুষের গাড়িতে মারলে কত দেবেন, বিভিন্ন পত্রিকায় আসতেছে। যে পত্রিকাগুলো আওয়ামী লীগকে নিয়ে এক কলম বেশি লেখেন, সেই পত্রিকাগুলোতেও আমি দেখছি যে এই লেখাগুলো আছে। এবং কোন দিন কতটা মানুষ আহত নিহত হচ্ছেন, পেট্রোল বোমায় দগ্ধ হচ্ছেন, সে বর্ণনা আমরা সবিস্তারে দেখছি। কিন্তু ওনার কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। উনি বলেছেন যুদ্ধ থামবে না, এই যুদ্ধ তিনি চালিয়ে যাবেন। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ওনার লক্ষ্য অর্জন না হয়। লক্ষ্য কি? নির্বাচন। কি নির্বাচন? যে নির্বাচনে উনি অংশ নেননি, এবার নিতে চান। আগে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এখন বলছেন না, ঠিক আছে একটা নির্বাচন হলেই আমি আসব। তো বাংলাদেশ, হ্যাঁ, তার পক্ষে বলেছে প্রফেসর ইমাজউদ্দিন সাহেব বলেছেন, ওনার থিঙ্ক ট্যাঙ্ক, সেখান থেকেই বলা হয়েছে যে করতে চান। ভালো কথা, করতে চান। রেলগাড়ি তো এখন অনেক দূর, ধরে নেন আমার বাড়ি ফুলবাড়ি, ট্রেন যখন ঢাকার কাছাকাছি, তখন যদি কেউ টিকিট নিয়ে আসে, মাস্টার সাহেব ট্রেন থামান, হবে, ফিরে আসতে দেন, আসুক ট্রেনটা, আবার উঠবেন আপনি। উনি বলতেছেন যে এই নির্বাচন সাংবিধানিকভাবে হয়েছে, আপনারা বলেছেন, কাজেই এই নির্বাচন, কথায় কথা উনি বলছে 5% লোক ভোট দেয়নি। আমরা জিয়াউর রহমান সাহেবের ভোট দেখেছি তো, 96-এর ভোট দেখেছি তো আমরা, আইয়ুব খানের হানা দিয়ে আমরা শুরু করেছি, সব ভোটই আমরা দেখেছি। আমার এলাকা শুধু না, সব এলাকায় যেখানে ভোট হয়েছে, কত পার্সেন্ট ভোট দিয়েছে সবাই জানে। সত্য কথা আসলে বলেই না তারা, স্বভাবের মধ্যেই নেই। অবাক ব্যাপার সব থেকে, এতগুলো মানুষকে হত্যা করার পর সারা দেশের মানুষ যেখানে মনে করছে যে এই হত্যাকাণ্ডের জন্য বিএনপি দায়ী, জামাত দায়ী, 20 দল দায়ী, তারপরেও মিথ্যাচার। কি মিথ্যাচার? যেগুলো সরকারই করছে, সরকারের বিভিন্ন এজেন্সি দিয়ে সরকার করছে। মাননীয় স্পিকার, দেশবাসী কি তা মনে করে? দেশের মানুষ কি এত বোকা? দেশের মানুষকে ওনারা আহাম্মক ভাবেন? অবাক ব্যাপার। হ্যাঁ, কথা উঠেছে তাদের বিচার হওয়া। মানুষ তো বলে, আমি প্রাতঃভ্রমণ করি দৈনন্দিনেই, সেখানেও কিন্তু মানুষ বলতেছে, গতকালের ঘটনা নিয়েও আলোচনা করছে মানুষ, এ কি করলো?
এটা দিয়ে তার কাছে তো আমাদের নেত্রী এটা বলতে যাননি, আপনার সন্তান মারা গেছে সেটার জন্য দুঃখ শোক প্রকাশ করতে গেছেন, সমবেতী হতে গেছেন। না, সে হোক মায়ের কাছে তার সন্তান যেমনই হোক, সন্তান মরে গেলে তার জন্য দরদ আছে, উনি সেই জায়গার থেকে গেছে। রাজকার্যের বিচার করতে গিয়ে কার বিচার কি হয়েছে সেই বিচার আদালত করেছে, সেই বিচার জননেত্রী শেখ হাসিনা করেননি। আদালতের বিচারের রায় তার সন্তানের শাস্তি হয়েছে, তিনি আপিল করতে পারতেন, আর কিছু করতে পারতেন, কিন্তু একজন মা হিসেবে তার সন্তান মারা গেছে, সেখানে তিনি গেছেন, সমবেতী হতে গেছেন। সেই জায়গাটাতে তিনি ঘুমিয়ে আছেন। আবার তার দলের লোকই বলতে, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, উনি মুসুরে পড়েছেন, ভেঙে পড়েছেন, আবার বলছেন যে না, উনি খেই হারাননি, উনি যথেষ্ট সবল আছেন এবং উনি আন্দোলন অব্যাহত রাখতে বলেছেন। এই কথাগুলো কখন হয়? পৈশাসিক ব্যাপার। এটা কোন ধরনের পৈশাসিকতা? একটি দলের নেতৃবৃন্দ যারা দাবি করে আগামী দিনে দেশ পরিচালনা করবে, যারা বলেন 3 বারের প্রধানমন্ত্রী, হ্যাঁ বাড়ায় বলে, মানে এটাই কয়দিনের জন্য হয়েছে তো, যাই হোক যেভাবেই হোক, তো উনি বলেন 3 বারের, তো তার কাছে মানুষ কি আশা করবে মাননীয় স্পিকার? এখন তাই প্রশ্ন উঠেছে তার বিচার হবে কিনা, এত মানুষের মৃত্যুর জন্য তার বিচার হবে কিনা, এত পেট্রোল বোমার বিচার হবে কিনা, সেই প্রশ্নগুলো আজকে মানুষ করছে। মানুষ চাচ্ছে যে শক্তভাবে এটা প্রতিহত করা হোক। তারা যদি যুদ্ধ চালিয়ে যায়, মাননীয় স্পিকার, পৃথিবীর এমন অনেক দেশ আছে, ভিয়েতনামে যুদ্ধ হয়েছে 12 বছর 14 বছর ধরে, কিন্তু সেখানকার অগ্রযাত্রাও তো থামেনি, যুদ্ধের মধ্যে বাচ্চারা স্কুল করেছে। পাকিস্তানেই তো হচ্ছে। যে 20 দল যাদের আদর্শের মূল কথা, যাদের খুঁটির জোর অন্য জায়গার থেকে, তারা অনুসরণ করেন যে সমস্ত দেশকে, তাদেরই মধ্যে একটা দেশকে যুদ্ধের মতনই অবস্থা। সেনাবাহিনীর গাড়িতে বোমা পড়তেছে, মসজিদে বোমা, মন্দিরে বোমা, যে কোনো জনসভায় বোমা, প্রধানমন্ত্রীর উপর বোমা, সব জায়গায় বোমা পড়ছে। শিশুদের স্কুলে বোমা, ইপিআই এর কর্মীরা যারা টিকা খাওয়ায় তাদের উপর বোমা। তাহলে সেখানে কি আত্মসমর্পণ করেছে পাকিস্তান? না, করেনি। তাহলে ওনারা কি চান? আমরা আত্মসমর্পণ করব সন্ত্রাসের কাছে? পেট্রোল বোমার কাছে আত্মসমর্পণ করলে জাতি কি ক্ষমা করবে আমাদেরকে? কখনোই না। আজকে সেই প্রশ্ন আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আমাদের সমস্ত অর্জন, শিক্ষাক্ষেত্রের যে অর্জন, সেটাকে ধূলিসাৎ করে দিতে চায়। তার মূল লক্ষ্যটা কি? ওই যে বলছে এখনই নির্বাচন, তার মানেটা হলো, আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা, যদি 19 সালে নির্বাচন হয়, আমাদের নেতৃবৃন্দ অনেকে বলেছেন 19 সালের আগে তো নির্বাচন হবে না, তো 19 সালে যদি নির্বাচন হয়, 18 সালের মধ্যে পদ্মা সেতু হয়ে যাবে। 18 সালের মধ্যে যদি পদ্মা সেতু হয়, 18 সালের মধ্যে যদি এই যে মেট্রো রেল হয়, 18 সালের মধ্যে যদি কর্ণফুলীতে টানেল হয়, 18 সালের মধ্যে এক্সপ্রেস ওয়েগুলো হয়ে যায়, 18 সালের মধ্যে সমস্ত ফ্লাইওভার হয়ে যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপিত হয়, তাহলে বেগম জিয়া এই উন্নয়নের আলোতে এই ঝলসানি সহ্য করতে পারবেন না বিএনপি। আমার মনে হয় তার কারণেই এখনই দরকার পতন। মাননীয় স্পিকার, ওই জন্যই তারা, আমার মনে হয় যে কারণটা এই জায়গায়, সময় দিতে চাই না। এখন প্রশ্ন হলো, আপনি কি সময় দিতে চান না? তা আপনি সময় দিতে চান না, কিন্তু দেশবাসী তো সময় দিতে চান। আমি তো আপনার আন্দোলনে দেখি না যে দেশবাসী আপনাকে সমর্থন করেন। আপনি বলতেছেন যে হ্যাঁ, দেশের সব মানুষ আপনার পক্ষে। তো দেশের সব মানুষ যদি পক্ষে, ঢাকা শহরেই শুধুমাত্র 1.5 কোটি লোক বাস করে, এই শহরের 5 লাখ লোক একত্রিত হয়ে এক সকালে এসে বসলো না রাজপথে আপনার পক্ষে? দেখলাম না তো, আপনার নেতারাই তো বসে না। ব্যারিস্টার জমিরকে দেখি মাথায় একটা হ্যাট দিয়ে আপনার সাথে দেখা করতে আসে, টক শোতে যারা যায় এত সুন্দর করে টাই পরে, মনে হচ্ছে কখনোই বোধহয় এটা খোলেনি। এমনকি আপনার বেশভূষা দেখেও আমি আজকে এই দিনটা আমার জন্য বেছে নেওয়াটা ঠিক হইল না বক্তৃতা দেওয়ার। আপনি 17 দিনের অবরুদ্ধ বললেন, যে অবরুদ্ধ 17 দিন পর যখন আপনাকে আমি টিভিতে দেখলাম, আমার মনে হয়নি যে ওখানে কোনো কিছুর কমতি ছিল না। আপনার সব কিছু আপনি পেয়েছেন, সব আয়োজন করে রেখেই আপনি ঘরে বসে আছেন, এবং আপনার লোকেরা যখন জাগাবার দরকার তখন জাগাচ্ছেন। এখনই বলতেছি ইঞ্জেকশন দিয়ে ঘুমানো আছে, হবে না, আবার বলছেন রাত 11টায় উনি জেগে গেলেন। ওষুধের প্রভাব কি? তা আসল লক্ষ্য হলো আমাদের সমস্ত অর্জন উনি ধ্বংস